আপনি যেই ব্যবস্থার কথা বলতেছেন, যেই সিস্টেমের কথা বলতেছেন, যেইটার শেখ হাসিনা আঁকড়ায় ধরে ছিল, সেই সিস্টেমটাকে যদি আমরা ধরে দেই সংবিধান, সেই সিস্টেমটা যদি আমরা ধরে নেই সাংবিধানিক ব্যবস্থা বা রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনা সমূহ, আপনারা যখন এইটা নিয়ে কথা বলতে থাকলেন তখন যেন মনে হইল যে শেখ হাসিনা বই দেখা দেখা এই কাজগুলি করছেন বা করেন নাই, কিন্তু আমার রিডিং হয়ে যাচ্ছে শেখ হাসিনা বইয়ে যা আছে তার প্রত্যেকটা কাজ উল্টা করছে। শেখ হাসিনার বইয়ে বা বাংলাদেশের বইয়ে নাই কিন্তু যে আপনি গুম করতে পারবেন, খুন করতে পারবেন, সংবাদপত্রের মাধ্যম বন্ধ করতে পারবেন। আপনারা ব্যস্ত হইলেন হচ্ছে বইটা চেঞ্জ করার জন্য, যেখানে শেখ হাসিনা নিজেই এই বইটা সবচেয়ে বেশিবার ভায়োলেট করছে। আপনারা দুইজনই আইনজীবী, আপনাদের আমি এইটা মূলনীতি আপনি রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি দেখছি শেখ হাসিনা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের একটি মূলনীতিও সে মানে নাই। সে মানে নাই হচ্ছে মানুষের একটা কথা, মানে বইয়ে যা কিছু লেখা আছে ভালো খারাপের এর মধ্যে একটা কথাও সে মানে নাই। কিন্তু আপনাদের কাছে বই পরিবর্তনটাই যখন মুখ্য হয়ে দাঁড়ায় তখন আপনারাই সূচনা করলেন কিনা এই বিভক্তিটার। কারণ এটা আমি মানে আমারে লোকে কেমন দেখে সেটা বলার জন্য আমি একটু একজনের বলে উঠি। মুকিদুল ইসলাম উনি বলতেছেন, খালেদ ভাই নেতাদের দালালি বাদ দিয়ে একটু জনগণের দালালি করেন। বর্তমানে দেশের সাধারণ মানুষ ভালো নেই, গ্যাস বিদ্যুতের তীব্র সংকট এবং উচ্চ মূল্যস্ফীতি, সবকিছুতেই মূল্যস্ফীতি, মানুষকে এখন বিষ খেয়ে মারা যাবে। আমি চেষ্টা করি একটু নেতাদের দালালি বাদ দিতে পারবো কিনা জানি না, দেখি হাসান খান ভাই কি বলেন। যে প্রথমত ধরেন আপনাকে ওই জায়গাটাই বলি, জি, আমাদের সংবিধানের যে মূলনীতি বলছেন না, জি, এই মূলনীতিটার একদম শুরু হয়েছে হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারটাই হচ্ছে মূলনীতি, রাইট। এবং এই মূলনীতি 8 নাম্বার থেকে শুরু হয়েছে, 8 অনুচ্ছেদ থেকে 8-এর 2 আছে একটা, 8-এর 2-এ বলা হচ্ছে যে এইটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে, কিন্তু এইটাকে আসলে এইটা মেনে চলার জন্যে আপনি কাউকে বাধ্য করতে পারবেন না। তার মানে হচ্ছে যে এইটা আপনার মূলনীতি নির্ভর করছে রাষ্ট্রের যারা কর্ণধার, সরকারে যারা আসবে তারা এটা মানবে কি মানবে না, এটা হচ্ছে তার ঐচ্ছিক বিষয়, ইচ্ছাধীন। রাইট। তিনি মানলে এটা মানবে, না মানলে মানবে না। তাইলে আমরা বলছি যে এই যে জায়গাটা দিয়ে আপনি তাকে মূলনীতিটা মানা না মানার বিষয়ে পরিণত করলেন, ঠিক আছে, কিন্তু আপনি যেখানে ক্ষমতা দিতেছেন তখন সেইখানে এরকম কোনো কথা বলতেছেন না যে এই ক্ষমতাটা আসলে রাষ্ট্রপতি যদি ইচ্ছা না করে তাইলে প্রধানমন্ত্রী প্রয়োগ করবে, এইটা আপনি তখন বলতেছেন না। আপনি ক্ষমতাটা যখন বিন্যাস করতেছেন, ক্ষমতা বিন্যাসের মধ্যে গণতন্ত্র বলতেছেন মানলে মানতে পারে না মানতে পারে, কিন্তু ক্ষমতাটা দিচ্ছেন একজন ব্যক্তির কাছে, সমস্ত প্রেসিডেন্টের ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, সংসদের ক্ষমতা, বিচার বিভাগের ক্ষমতা, বিচার বিভাগের মতো যে সমস্ত প্রতিষ্ঠান আছে যেগুলিকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান বলি, সেইগুলির ক্ষমতা, কাউকে আসলে আপনি মাফ করে দিবেন কি আসলে ফাঁসিতে ঝুলাবেন এটার ক্ষমতা, সমস্ত ক্ষমতা আপনি কেন্দ্রীভূত করতেছেন একটা পদে। আমি শেষ করে 30 সেকেন্ড শুনে নেব। এই যে এটা আছে, এই জায়গাটার মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এটা সাধারণভাবে পাঠ করলে, আপনি যখন পাঠ করবেন তখন মনে হবে যে এটাতে আপনার সমস্ত অধিকার আপনার পক্ষে, আর আপনি যখন এটা প্রয়োগ করতে যাবেন তখন আপনি দেখবেন যে আপনার পথ হাতে কিচ্ছু নাই, সমস্ত মৌলিক অধিকার পর্যন্ত আরেকজনের হাতে। আপনি যেটাকে মৌলিক অধিকার মনে করেন সেটাও পুলিশের আসলে বিবেচনা সাপেক্ষে। এই যে সাংবিধানিক ফাঁকিটা, এইটার উপরে দাঁড়ায়া প্রধানমন্ত্রী তার ক্ষমতাটা চর্চা করছে এবং ওইখানেই সে গুম খুন এগুলি সবগুলি করতে পারছে। আপনি যখন, আমি এইটা বলে শেষ করি, তাইলে এইটাকে যখন আমরা বললাম তখন আমরা কিন্তু বললাম না যে বইটাই সবকিছু, আমরা বললাম যে বইটা এবং এটার যে সাথে আইন কানুন, এবং যেটা তখন আমরা বলতে পারলাম না। আপনার প্রশ্নটা আমি নিচ্ছি এই জন্যে যে আমরা যখন রাষ্ট্র চিন্তা করি তখন আমরা বলছিলাম আমাদের স্লোগানটা হবে রাষ্ট্র, রাজনীতি এবং অর্থনীতি সংস্কার করতে হবে। আমরা বাধ্য হইলাম রাজনীতি শব্দটা বাদ দিতে, কারণ হাসিনার আমলে যদি আমরা রাজনীতি সংস্কারের কথা বলতাম তাহলে আপনাকে যেরকম বলতেছিলেন নেতার দালালি, তখন একদম রাষ্ট্র চিন্তা যে হাসিনার দালাল হিসাবে মাঠে নামতেছে, এইটা ছিল নিশ্চিত। মানে তখন আপনি আমাকে কোনোভাবেই সেভ করতে পারতেন না। মানে তার মানে হচ্ছে যে রাজনীতি করার ক্ষেত্রে কতগুলি পর্যায় থাকে যে আপনারা বুদ্ধিজীবীরা বিশ্লেষণ করে যেটা যেটা বলতে পারেন, আমরা সেটা জানার পরেও মাঠে যখন নামি তখন অনেকগুলো ধাপের কথা বলি, অনেকগুলো ধাপের কথা বলতে পারি না। কিন্তু আমার মনে হয় হাসান খান আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আমার মানে পরবর্তী প্রসঙ্গে আমি যাই, যে কারণ
কিন্তু এইটা আমার একটা একাডেমিক জায়গা থেকে প্রশ্ন, আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো। আমি এখানে আরেকটু 30 সেকেন্ড বলি যে এই বিভাজনটা আরেকটু 30 সেকেন্ড বলি। হ্যাঁ, আমরা বলছিলাম যে সংবিধানের এই জায়গাগুলি, ব্যবহারিক জায়গাগুলিতে, যেখানে আমার এবং রুবিনের এক্সপিরিয়েন্স একই হয়েছে, 50-55 বছরে আমাদের যে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্সের জায়গাটাই কোথায় কোথায় সংশোধন করতে হবে, পরিবর্তন করতে হবে, এই জায়গাটায় আসি। বাকি যেগুলি ফিলোসফিক্যাল পার্ট, এইটাকে আমরা আসলে আলোচনার বাইরে রাখি। আমাদের তরুণদেরকে এটা বুঝাইতে পারছিল যে হাসনাত কাইম যেটা বলতেছে এটা না, মূলনীতি ফেলাই দিতে হবে, এইখানে আসলে ধর্মনিরপেক্ষতা ফেলাই দিতে হবে, সমাজতন্ত্র ফেলাই দিতে হবে। তর্কটা আমরা তাদেরকে বলছিলাম যে এটা লম্বা তর্ক, এটা করতে পারবে না বাবারা, এটা মাগরিবের ওয়াক্ত, এই শক্ত কাজা হয়ে যাবে। আমি বহুবার বলছি না, সেই জন্য আমি কিন্তু খুব মনোযোগ দিয়া এই যে সংবিধান সংস্কার কমিটি, আমার প্রিয় শিক্ষক প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে যে ওটার মধ্যে যে আলোচনাগুলি দেখাতো সেটা আমি দেখতাম। আমি শুধু একটা কথাই শুধু মানে আমার হিসাব হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান যদি পৃথিবীতে কিছু থাকে, সব সংবিধান নিয়ে আসলে তর্ক করা যায়, ওইটাও যদি থাকতো সেইটা একটা মানুষের টাইরান্ট হওয়ার পক্ষে বাধা সৃষ্টি করে না এবং মানুষকে আসলে এম্পাওয়ার করে না। কারণ আমি দেখছি যে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতা আর নির্বাচনকালীন সময় এই পৃথিবীর কোনো ইলেকশন কমিশনারের নাই। সত্যি আমি দায়িত্ব নিয়ে করছি, এটা আমি রকিবুল হুদা সাহেবও বলছিলাম। কিন্তু সে পারে না, সে ভয় পায়, সে কি করে না করে সেটা তো আর এটা হবে না। অন্য প্রসঙ্গের মধ্যে যাই, সেইটা হলো শেখ হাসিনার সংবাদ সম্মেলন, কথিত সংবাদ সম্মেলন। অনেকে আবার আমাকে মেনশন করছেন যে এইবার খালেদ কি বলবে। আমি বলছি যে উনি মুখ দেখায় না কেন, মুখ দেখা একটা ইন্টারভিউ দেয় না কেন, সেটা আমি বলছিলাম। সেটার জন্য দুই পক্ষের হচ্ছে দুই পক্ষের হলো ঝাড়ি হুমকি এগুলি। এক পক্ষ হচ্ছে কেন আমি শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাইছি সেইটা আমি বিরাট বড় অন্যায় করে ফেলছি, আরেক পক্ষ হচ্ছে কেন আমি বলছি যে শেখ হাসিনার ইন্টারভিউ তো পৃথিবী সবাই নিতে চায়, উনি মুখ দেখায় ইন্টারভিউ একটা দেয় না কেন। এখন উনি একটা কথিত কমু না, এটা তো সংবাদ সম্মেলনই না, বড় বড় এরা করছে, কিন্তু ওইটা তো উনি মুখ দেখায় নাই। কিন্তু এরপরে আবার সরকার একটা প্রতিক্রিয়া জানাইছে। আমরা প্রথমে অ্যাডভোকেট কাইম আপনার কাছে জানতে চাইবো যে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব, যেই সংবাদ সম্মেলনে উনাকে আবার দেখা যায় নাই, এখন দেখা না যাওয়া সম্পর্কে আমি আর কি বলবো। তো ওইটার রাজনৈতিক গুরুত্ব এবং সরকারের প্রতিক্রিয়া, এই দুইটা নিয়ে যদি আপনি একটু বলেন, আমরা একই প্রসঙ্গে বেশে ফারানার কাছে যাবো। একটু ছোট, আমাদের অনেকগুলি বিষয় জমে গেছে কাইম ভাই, একটু ছোট। আমি একদম এক লাইনে বলি যে আমি এটা এর আগে বলছিলাম, আসলে শেখ হাসিনা যদি সংবাদ সম্মেলন করে, তাকে তো আসলে সংবাদ সম্মেলন করতে দেওয়াই উচিত, ওনাকে করতে দেওয়া উচিত। ওনার দুইটা অপশন আছে, মানে বাংলাদেশের মানুষের কাছে ওনার একটা কথা বলার আছে যে প্রথমত ক্ষমা চাই, শেষ পর্যন্ত ক্ষমা চাই এবং জীবনে মরণে ক্ষমা চাই। এর বাইরে ওনার কোনো রাজনৈতিক আলাপ শুরুই ওনার করতে পারবেন। আমি শেখ হাসিনাকে যদ্দূর বুঝি, আমি যদ্দূর জানি, ওনার পক্ষে কথা বলা আদৌ সম্ভব না। তাহলে বাকি যে কথা বলবে, শেখ হাসিনার রাজনীতির যদি কোনো অবশেষ থাকে বাংলাদেশে, সেইটা তো বাংলাদেশ থেকে উনি নির্মূল করবেন। উনি বাংলাদেশের রাজনীতিতে আর ঢুকার ওনার কোনো জায়গা নাই। যদি আসলে প্রথমত 96 সালে কিছুটা পারছিল যে ক্ষমা চেয়ে উনি শুরু করছিলেন এবং ওনাকে ওইটাই ওনার কাজ ছিল, তো ওইটা এখানে হয় নাই। এইটা নিয়ে এত উত্তেজিত হওয়া, এটাকে রাগ করা, গুড় করা, এটাকে করতে দিবে না করতে দিবে, এইগুলির আসলে কোনো, আমি এটার এরকম কোনো গুরুত্বপূর্ণ জিনিস বলে আমি মনে করি না। বরং এটার ভিতর দিয়ে শেখ হাসিনার একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং শেখ হাসিনাকে অকারণে আমাদের ওই যে আপনার উপরে যে ক্ষিপ্ত হয়েছে যে আসলে আমার গ্যাসের আলাপ, পানির আলাপ, তেলের আলাপ, হামের আলাপ যারা আমরা করতে পারতাম, সে আলাপগুলিকে বাইপাস করার জন্য শেখ হাসিনা যেটা করছে, এইটার আসলে বেনিফিটটা বিএনপি কে দিছে, বিএনপি যেটা করছে এটার বেনিফিট আসলে আওয়ামী লীগকে দিচ্ছে। এইটার বাইরে আমি আসলে আর কোনো এটার রাজনীতি দেখি না। আপনার কাছে মানে আমি আই কান্ট এগ্রি মোর, মানে যেটা হাসনাত ভাই বললেন যে এইটাতে দুই দলই মোটামুটি বেনিফিটেড হয়েছে। আওয়ামী লীগ বেনিফিটেড হচ্ছে কারণ এখন এই ইস্যুটা নিয়ে বেশ 2 দিন ধরে উত্তাল হয়ে আছে, 2 দিন কেন, এর আগের থেকেই। আর বিএনপি বেনিফিটেড হচ্ছে কারণ আমরা এখন ভয়াবহ গ্যাস সংকট, যেটা আমি আমার প্রথম আলোচনা একটু বলার সুযোগ পেয়েছিলাম, ভয়াবহ গ্যাস সংকট। আমি গ্রামে থাকি, সপ্তাহে 3 দিন খালেদ ভাই 12 থেকে 14 ঘন্টা গ্রামে কারেন্ট থাকে না। এরপরে তো আছে জিনিসপত্রের অস্বাভাবিক দাম, এরপরে আছে নানান রকম নাগরিক সমস্যা। এগুলো কোনো কিছু নিয়ে কথা না বলে আমরা এখন আলাপ করছি শেখ হাসিনাকে। আপনি আমাকে বলেন, গত 2 বছরে শেখ হাসিনার অসংখ্য অডিও ফোন আলাপ হয়ে গেছে না, লিক হয়েছে না, বা ইচ্ছাকৃতভাবে লিক করা হয়েছে না? সেটার সাথে
এই কনফারেন্সের ডিফারেন্সটা কোথায়? আমি কিন্তু কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। উনি আসবেন, মানে আমি কোনো ডিফারেন্স দেখি নাই আসলে, একই কথা, কোনো ডিফারেন্স নাই, রাইট, কোনো ডিফারেন্স। আচ্ছা, ক্ষমার কথাটা আমি একটু হাসনাত ভাইয়ের সাথে যোগ করি। 96 সালে আমারও মনে আছে শেখ হাসিনা বলেছিলেন, যদি অতীতে কোনো ভুল হয়ে থাকে আমরা ক্ষমা চাচ্ছি, একবার সুযোগ চাই। এক্স্যাক্টলি, আমি যদি কারেক্ট মি ইফ আই এম রং, এইভাবেই শেখ হাসিনা ভোট চেয়েছিলেন যে যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা ক্ষমা চাচ্ছি, আমাদের একটা সুযোগ দেন। আচ্ছা, এইবার কেন এটা বলছে না? এইবার কেন বলছে না জানেন খালেদ ভাই? মনে করে দেখেন তো, 5 অগস্টের পর আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ সময় কোনো আওয়াজ তোলে নাই। এরপরে আস্তে আস্তে আওয়ামী লীগ সমর্থক যেই সাংবাদিকরা আছেন বা যারা হয়তো মিডিয়াতে কাজ করেন, তারা একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন কথা বলা শুরু করলেন, এবং তারা এই কথাটা খুব আস্তে আস্তে আওয়াজটা বাড়া শুরু হলো তখন, যখন দেখা গেল যে বাংলাদেশে একটা বিন্দু পরিমাণ সুশাসন গত 2 বছরে কোনো সরকার কায়েম করতে পারে নাই। যখন দেখা গেল অর্থনীতির অবস্থা আরো খারাপ, যখন দেখা গেল যে নাগরিক সমস্যাগুলো নিয়ে আমি কথা বলছিলাম সেগুলো কোনোটা কোনো সরকার হ্যান্ডেল করতে পারে নাই, যখন দেখা গেল মববাজি যেভাবে ইউনূস সরকারের সময় হয়েছে কাছাকাছি, তারেক সরকারের সময় একই রকম প্রায় কাছাকাছি, যখন দেখলো হামে 800 উপরে শিশু মারা যাচ্ছে কিন্তু কোন সরকারই সেটা দায় নেবে না, ইভেন বিএনপি মানে ট্রাই করছে ইউনূস সরকারকে ডিফেন্ড করার, মানে একটা ভয়াবহ অবস্থা। এবং ধীরে ধীরে আমার এই বাংলাদেশে তো আমি আছি, হাসনাত ভাই আছে, আপনি যুক্ত আছেন, আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আস্তে আস্তে কিন্তু আওয়াজটা জোরদার হওয়া শুরু হলো যে নিরাপত্তা নাই, মববাজি, চাঁদাবাজি, নাগরিক সুযোগ সুবিধা একদম খারাপ, এবং শেখ হাসিনার সময় অন্তত আমি কথা বলি আমার উপরে বিপদ আসবে, হাসনাত কায়ুম ভাই কথা বলবে হাসনাত কায়ুম ভাইয়ের উপর বিপদ আসবে, কিংবা আরেকজন আন্দোলন করতে নামবে তার উপর বিপদ। কিন্তু যেই মানুষটা মধ্যবিত্ত, যে মানুষটা প্রাইভেট অফিসে চাকরি করে, প্রাইভেট একটা চাকরি করে, 1 লাখ বা 80,000 টাকা বেতন পায়, তার জীবনটা তো নিরাপদ ছিল খালেদ ভাই, তার তো নিরাপত্তা নিয়ে কোনো টেনশন ছিল না, সে তো নিশ্চিন্তে রাতে ঘুমাইতে পারতো বাসায়, সে তো বাজারে গিয়ে অন্তত মানে দৈনন্দিন বাজারটা মোটামুটি না। কিন্তু আপনি তো বেশি না, আপনি তো একটা স্বাভাবিক অবস্থার কথা বলতেছেন, কিন্তু মানুষ তো আসলে বিপদে পড়ে, তার চিকিৎসা, জরুরি চিকিৎসা প্রয়োজন হয়, তার বিরুদ্ধে তার কোনো একটা মামলা পরিচালিত হতে পারে, তার আপন ভাই কর্তৃক বা নেইবার কর্তৃক, মানে যে কোনো কিছু যেটা বোল্ড ফ্রম দ্য ব্লু, একদম সাধারণ মানুষেরও এরকম নানা ধরনের ঘটনা ঘটে, তখন তো সে দেখতো যে সে বিচার পায় না, পুলিশ তার পক্ষে কথা বলে না, সে যদি আওয়ামী লীগ না করতো বা বিএনপি না করতো তাহলে তার আসলে কোনো জায়গা নাই বাংলাদেশে। ওইটার মতো তো সাংঘাতিক একটা দমবন্ধ পরিস্থিতি তো আর আমরা আসলে নাই, নাকি আসি, সেটাও যদি বলতেন। আপনি কি বিচার পাচ্ছেন? গত কয়েক মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি সংসদে তুলে ধরেছি, কয়টা ঘটনার বিচার। আপনি আসেন মামলা, আগেও আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীদের নাম হরে দরে সবার নাম দিয়ে লাস্টে 100 অজ্ঞাতনামা, এবং সেই 100 থেকে 500 অজ্ঞাতনামার মধ্যে একই রকম আছে, তাহলে বেশি পারে না আপনি একটু একই রকম আছে, তাহলে আমরা কি এইটা হাসনাত কায়ুমের কাছে শুনবো যে একই রকম আছে কিনা, বা দুর্ভোগটা একই রকম আছে, দুর্ভোগটা একই রকম আছে, সেই মামলা বাণিজ্য, সেই শোন অ্যারেস্ট, সেই মানে ঘটনা ঘটুক না ঘটুক বিরোধী দলের নামে মামলা, সেগুলো চলতেছে। অন দ্য টপ অফ দ্যাট যুক্ত হয়েছে ভয়াবহ রকম চাঁদাবাজি, নিরাপত্তাহীনতা, যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এগুলো হচ্ছে নিউ এডিশন। তো মানুষ তো বলতে বাধ্যই হবে, এবং এটা তো আওয়ামী লীগকে একটা সাহস দেবে যে ও আমাদের তো পাল্টাইছিলা, তো কোন বেটার প্রোডাক্টটা তোমরা পেলা। অনেকে বলতেছেন যে আওয়ামী লীগ যে সাহসটা পাইতেছে সেই সাহসটা আসলে মূলত দিচ্ছেন আপনি, কারণ আপনি একটা পরিচিত সংসদ সদস্য, আপনি আওয়ামী লীগের আসার পথ, এই ব্যাপারটাকে আপনি কিছু বলবেন? যে মানে দেখেন আমাদের রিসার্চ টিমও এরকম লেখছে যে আপনি হচ্ছেন সবচেয়ে বেশি শেখ হাসিনার আসার ব্যাপারে পজিটিভ কথা বলছেন, যে হ্যাঁ উনি আসবে বা ওরকম কোনো কিছু। ভাই শুনেন, আমি বাংলাদেশের খুবই ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, বাট এট দ্য সেম টাইম আমি একজন লয়ার, এবং আমার পরিবারের একটা রাজনীতির ইতিহাস আছে। সো আমি একজন পলিটিক্যাল ফ্যামিলির সন্তান হিসেবে আমি চিন্তা করি আমি ওই জায়গায় থাকলে আমি কি করতাম। সো এই জন্য আমি বলছি কমন সেন্স বলে শি উইল বি ব্যাক, এটা আমার কমন সেন্স বলে। 3টা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি এখনই কেন আমি বলেছি। আচ্ছা, হচ্ছে ওনার রাজনীতির
একটা দীর্ঘ ইতিহাস এবং ত্যাগের ইতিহাস আছে ওনার পরিবারের। ওনার পুরো পরিবারকে এক রাতে মেরে ফেলা হয়েছে পলিটিক্যাল কারণে। 2 হচ্ছে ওনার নিজের ত্যাগ আছে সরকারি দল বিরোধী দল হিসেবে এবং ওই পরিবারের একজন বেঁচে যাওয়া সদস্য হিসেবে। 3 হচ্ছে ওনার বয়স। উনি যদি এখন ভারতের মাটিতে মারা যান, ওনার এই এত বড় দল যেটার পেছনে ওনার বাবা, ওনার পরিবার এবং ওনার আত্মত্যাগ, সেই দলটার কি হবে? তো আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি আসতাম। তো আমি সেই কমন সেন্স থেকে বলছি। আর আমি আজকে আপনাকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে এটাও ক্লিয়ার করি, বিএনপির যখন ওই ডোবার নিচে বসে বসে বিএনপির মনোবল চাঙ্গা করার জন্য যেমন আমাকে দরকার ছিল, কারণ বিএনপি তখন আসলে বিপদে ছিল এবং বিএনপির পক্ষে কথা বলার কেউ ছিল না। তো আমি তখনও যৌক্তিক এবং সত্য কথা বলেছি, বিএনপির পক্ষে গেছে। এখন আমি যৌক্তিক এবং সত্য কথা বলি। আওয়ামী লীগ যদি কোনোদিন বাংলাদেশে ফেরে, কোনোদিন যদি বাংলাদেশের রাজনীতিতে যায়, আপনি মোটেও ভাববেন না যে তাদের সাথে আমার খুব ভালো একটা বনিবনা হবে। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমি একটু হাসান কামাল ভাইয়ের কাছে শুনতে চাই। হাসান কামাল ভাই, ঠিক আছে, আমরা যদি ব্যারিস্টার ফারহানার সাথে একমত হই এই প্রসঙ্গে আর কি, একমত হই, এখন আওয়ামী লীগের যে এই কথা বললে আবার সালাউদ্দিন সাহেব আমাকে কারেক্ট করে দিবেন যে নিষিদ্ধ ঘোষিত বলেন, আবার এনসিপি এসে বলবে যে আচ্ছা ঠিক আছে বললাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে বললেন যে তিনি আসতে চান মানে বা আসবেন, তিনি ডেট দিতেছেন কেন? মানে তিনি আসলে মানে আসলে কি হবে, মানে আসতেছেন না কেন, বা আসলে ডেট দেওয়া এগুলির কি কারণ? আর একজন দর্শক উনি অনেকবার একটু অনেক মানে আমার চোখে পড়লো, অনেকবার বলছে কিনা সেটাও তো বলা একটা মুশকিল। উনি বলছেন খালেদ মহিউদ্দিন 100% দালাল জামায়াতের। ভাই ঠিক আছে, হাসান খান ভাই আপনি যদি একটু বলেন যে মানে উনি ডেটটা কেন দিতেছেন? আচ্ছা, আমি ওই প্রশ্নটা যাওয়ার আগে আমি রুমিনের সাথে একটু ভিন্ন মত করি। আমি মনে করি যে আসলে বাংলাদেশের যে বর্তমান অবস্থা কিছু কিছু ক্ষেত্রে আগের চাইতে অনেক খারাপ হয়েছে। যেমন ধরেন মাদকের যে বিস্তার, রুমিন যে সমস্ত খারাপ ভোগান্তির কথা বলছে এটার সাথে যোগ হবে মাদকের বিস্তার, অনেক মাদক এইটা অনেক বেশি, এবং এটা পার্লামেন্টে তাদের দলের লোকজন পর্যন্ত ধরেন এগুলি নিয়ে কথাবার্তা বলতেছে। ভাই আরেকটা বলি, আমার কাছে বেশি লোক বলতেছে জুয়া খেলে নাকি মানুষ, কি টাকা টোকা দিয়া ওই যে জুয়া খেলে, ওইটা একটা অনলাইন জুয়া, একটা ব্যাপার হচ্ছে। জি, আরেকটা হচ্ছে মাদকের বিস্তার। একটা হচ্ছে যে আমি আমার গ্রামে, রুমিন তো এলাকায় থাকে, আমিও যাই, আমার গ্রামে এরকম দেখছি যে বাপ মায়ে গরু বিক্রি করছে, সেই টাকাটা মাদকাসক্ত সন্তান নিয়ে যাওয়ার জন্য মাকে মারধর করছে। আর অনেক জায়গায় তো এখন দেখেন যে মাকে মেরে ফেলতেছে, বাপকে মেরে ফেলতেছে। এগুলি বাংলাদেশের সামাজিক কাঠামোর মধ্যে এর আগের যে ধারণাগুলি মানুষ একদমই মানে কল্পনাও করতে পারতো না, সেই সমস্ত ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। এটা একটা, তো এইটা যোগ হয়েছে। কিন্তু আমি আবার এটা রুমিনের সাথে যেটা যোগ করতে চাই যে আওয়ামী লীগের আমলে এই সমস্ত যে পথে ঘাটের যে নিরাপত্তা ছিল, কিংবা এরকম একটা স্বস্তিতে মানুষ ঘরে ফিরতে পারতো, শান্তিতে ঘরে ফিরতে পারতো, তার মধ্যে ধরেন আমাকে তুলে নিয়ে যাবে কিংবা রুমিনকে তুলে নিয়ে যাবে এটাই ছিল। কিন্তু এটার মধ্যে একরামের মতো লোকও ছিল যে মানুষটা আসলে খুন হয়ে যাবে অকারণে এবং আশঙ্কার মধ্যে ফিরতে পারবে না, আশঙ্কার মধ্যে মানুষ থাকবে। এবং আওয়ামী লীগ করলো, এই জায়গায় আওয়ামী লীগ করলো, মানে আওয়ামী লীগ করো গ্যারান্টি না, আওয়ামী লীগ করো গ্যারান্টি। এই জায়গাটার একটা পরিবর্তন এখন পর্যন্ত আছে, যে মানুষ আসলে এই জায়গার মনে করছে না যে তাকে কেউ তুলে নিয়ে কালকে গুম করে ফেলতে পারে কিংবা এরকম করতে পারে। সো এইটা হচ্ছে একটা বড় রকমের চেঞ্জের জায়গা, আমি এটা মনে করি আওয়ামী শাসনের সাথে। আচ্ছা তাহলে বাকি যেটা যেটা বললেন, জি আমি আপনি আবার যদি আমাকে একটু ধরায় দেন, আপনি যেটা বলছিলেন যে বাকি মানে আমি যেটা শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তো রুমিন সংবাদ সম্মেলন, তার প্রতিক্রিয়া, শেখ হাসিনার ফিরে আসা সম্পর্কে তার বক্তব্য, এগুলি তো উনি বলছেনই। আমি শুধু জানতে চাইছিলাম যে উনি যদি ফিরেও আসেন ডিসেম্বর ডেট দেওয়া বা এটা বলার মানে এটা উনি কি চাচ্ছেন আসলে, মানে কি চান? এটা তো হচ্ছে ওনার চাওয়ার উপরে। ধরেন এখন দুইটা দেশ, সেগুলি হচ্ছে রুমিন অ্যাডভোকেট, আমিও ধরেন তো কোনো কারণে অ্যাডভোকেট ধরেন। এখন এইটা উনি একটা দেশে যেভাবে গেছে, ধরেন উনি পাসপোর্ট ভিসা টিসা কিছু নিয়ে যান নাই, বা ওনাকে এখন তো কেউ ভিসা দিবে এরকম তো উনি একজন সিভিলিয়ানের মতো আসবেন, আসতে পারবেন এরকম তো কোনো ব্যবস্থা নাই। কিংবা ওই যে বাচ্চারা ট্রোল করে যে ওনাকে কোনো একটা বর্ডার দিয়ে ঢুকায় দেওয়া হলো কোনো একটা দেশে অঞ্চলে, এরকম তো না। যদি এরকম হয় সেটার তো হওয়ার কোনো সুযোগ নাই। তাইলে ভারত বাংলাদেশের মধ্যে কোনো না কোনো একটা ব্যবস্থাপনা লাগবে যে উনি আসবে। তার মানে বাংলাদেশ তো চাচ্ছিল যে উনি যেন আসে,
আমাদের এনসিপি বলেন কিংবা সবার চাওয়াই তো মিলে গেছে। সবার চাওয়া তো হচ্ছে যে উনি এখানে যেন আসে, জি, উনার যেন ট্রায়ালটা উনি ফেস করে। হ্যাঁ। তো ট্রায়াল হয়ে গেছে, এখনো পেন্ডিং ট্রায়ালও আছে। উনি আসলে স্বাভাবিক নিয়মে আইনের পথে ওনাকে যদি বাংলাদেশ চায় এবং ভারত যদি ওনাকে আসলে দিতে সম্মত হয়, তাহলে তো উনি এসে যেভাবে লিগ্যালি ঢুকবার কথা, উনি জেলে ঢুকবেন, ওনার ফাঁসির আদেশ হয়েছে, সেগুলির আসলে উনি আপিলের সুযোগ পাবেন কিনা সেইটাই যাবেন, ওই লিগ্যাল ফাইটটা শুরু হবে। কিন্তু উনি যেভাবে যে আমি অমুক তারিখে আসবো এবং এই কথাগুলি নিয়ে আলাপ হইতে থাকে এবং এই আলাপগুলি পত্র পত্রিকা টেলিভিশন ছাপতে থাকে, এগুলি নিয়ে আমাদের মতো লোকজন তর্ক করতে থাকে, এটার কোনো অর্থ আমি বুঝি না। আমি বুঝি যে এইরকম মানে বাস্তবতা বিবর্জিত, মানে কোনো ধরনের পদ্ধতিগত আলাপ ছাড়া উনি আসতেছেন এবং উনি ডেট দিয়ে আসবেন। কেউ এখানে তাকে ক্যান্টনমেন্টে আর এই বিমানবন্দরে ঠেকাইতে যাবেন, কেউ এই আলাপটা আমি এটা বুঝতেই পারি না। আমি এই আলাপটা আসলে বোঝার তো কিছু, এই আলাপটার তো আসলে কোনো আলাপ না, এটা তো প্রলাপ। হাইবার আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। বেরসা ফারানা থেকে শুরু করি। বেরসা ফারানা, এইটাও একটু কমন প্রশ্ন যে জাতীয় নির্বাচনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে ছাত্রদল ও ছাত্র শিবির। গতকাল না, মানে আসলে আমেরিকার দিনের হিসাবে, বাংলাদেশের হিসাবে আরেক দিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ ও ঢাকা আলিয়া মাদ্রাসার সংঘর্ষে জড়িয়ে পড়েছে, মঙ্গলবার দিন আসলে জড়িয়ে পড়েছে এই দুই ছাত্র সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তিও বলা যায় যে ছাত্র শিবিরের সঙ্গে ব্যাপারটা বিএনপির যে ছাত্র দল তার বিরুদ্ধেই একটা অবস্থান নিয়েছে। এইটার কারণ বা এইটা এবং শক্তি প্রয়োগটা আমরা খুব দাপটের সঙ্গেই দেখছি। এইটার কারণটা আপনারা আসলে কি দেখেন? এইটা কেমনে ছাত্ররাও মানতেছে বা ছাত্ররা মাইনা নিবে কিনা, বা ছাত্রদের জন্য এটা কি হচ্ছে? একই প্রশ্ন হাসান কায়েম ভাইয়ের জন্য। একটু সংক্ষেপে একটু বললেন বেরিসা ফারানা। মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহর মন্তব্য একটু পড়ে শোনায়। খালেদের আত্ম অহংকার, বেয়াদবি, এসব তার পারিবারিক শিক্ষা। ওকে, ছাত্রদল ছাত্র শিবির এই কারণে এটা একটু যদি বলেন। তাই এটার একটাই কারণ আমি চোখে যেটা আমার মনে হয় যে দুটো দল বা যেই রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে এই মুহূর্তে, তাদের কারোরই কোনো পরিবর্তন হয় নাই। আমরা 90-এর দশকেও দেখেছি, 80-এর দশকে দেখেছি, 90-এর দশকে দেখেছি, পরবর্তীতে দেখেছি, এবং একটা পর্যায়ে আমরা দেখেছি যে যেই দলটি ক্ষমতায় থাকে তারা অন্য যেই রাজনৈতিক দল, প্রধান প্রতিপক্ষ যে রাজনৈতিক দল এবং তাদের অঙ্গ সংগঠন, তাদেরকে পুরোপুরি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে একেবারে বিতাড়িত করে দেয়। আমরা দেখেছি হলের কাহিনী, আমরা দেখেছি অন্যান্য জায়গায় যেভাবে ভিন্ন মতকে তারা ক্যাম্পাসের মানে একেবারে দমন করবার জন্য যা যা করে, এটার থেকে আমরা এখনো বের হই নাই। আশা করেছিলাম যে 5ই অগস্টের পর মূল রাজনীতিতে মূল দলগুলোর মধ্যে যেমন পরিবর্তন আসবে, একইভাবে এই দলগুলোর অঙ্গ সংগঠনগুলোর মধ্যেও পরিবর্তন আসবে, বাট সেটা হয়নি। এখানে যেটা ইন্টারেস্টিং যে যেই ছাত্র শিবিরের মাদার অর্গানাইজেশন জামাত, যেটা পাকিস্তান আমল থেকে শুরু করে মানে ভারতে জন্ম, তারপরে পাকিস্তান আমল এবং পরবর্তীতে বাংলাদেশ, কখনো কিন্তু তারা অল্প কয়েকটা আসনের বাইরে, একটা দুটা ছিল পাকিস্তানে এবং পরে বাংলাদেশে হয়তো 3-4টা আসন তারা পেয়েছে, এবং সেটা বিএনপির সঙ্গে জোট টোট করে। তারপরে এরপরে যখন 77টা আসন তারা পেল, তখন তো আমি মনে করি এবং 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 ভেরি ইন্টারেস্টিংলি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তারা একেবারে ব্রুট মেজরিটিতে তারা মানে ছাত্র ইয়েগুলো সংগঠনগুলোতে তারা যখন আধিপত্য বিস্তার করলো, তখন কিন্তু তাদের একটা আশা তৈরি হতেই পারে যে আমরা হচ্ছি নেক্সট পাওয়ারে যাওয়া পার্টি। তো নেক্সট পাওয়ারে যাওয়া পার্টি হিসেবে তাদের আধিপত্য কায়েম করা, ক্ষমতার প্রদর্শন করা, এগুলো আসলে খুব অবাক হওয়ার মতনও কিছু না। আর বিএনপি যেটা, তারা তো এত বছর বাংলাদেশের জন্মের পর থেকে তারা দেখে আসছে যে যেই দল ক্ষমতায় থাকে ছাত্র সেই দলে ছাত্র সংগঠনের আধিপত্য থাকে সব জায়গায়। তো সেটা তারা বজায় রাখার জন্য যা যা করা দরকার, মানে একই সিস্টেম, একই ফর্মুলা, মানে একদম ঢাকায় ফর্মুলা, ছবির ফর্মুলার মতোই একদম ফর্মুলা, খুবই প্রেডিক্টেবল, এরকমই হওয়ার কথা, একদম কোনো পরিবর্তন হয় নাই। আমি রুবিন
খুব দ্রুত আপনি যদি এইটা নিয়ে একটু রেসপন্ড করেন, কারণ একই প্রশ্ন বারবার আসছে। মোহাম্মদ ইমাম হোসেন উনি বলছেন, দালাল খালেদ, আমি রুমিন আপুকে প্রশ্ন করতে চাই, গত পরশুদিন জাহেদ বলল হাসিনার বক্তব্য প্রচার নিষেধ এবং সেই কথা মেনে ওরা কেউ প্রচার করলো না বা নিউজ করলো না। আচ্ছা, আপনারা কি মনে করেন বর্তমান মিডিয়া স্বাধীন? দ্বিতীয় আরেকটা প্রসঙ্গ, রাফসান ইসলাম উনি বলছেন, খালেদ ভাই রুমিন আপাকে ডাইরেক্ট প্রশ্ন করেন, শেখ হাসিনার নেতৃত্বে হাজার হাজার খুন করা হয়েছে, হাসিনার বিচার বা ফাঁসি চাচ্ছে না কেন রুমিন আপা? অন্য আলাপ দিয়ে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে কেন? আপনি যদি 1 মিনিটের মধ্যে একটু বলেন। এক হচ্ছে যে মিডিয়া প্রচার করে না, এবং খালিদ ভাই, আমি মিডিয়ার ব্যাপারে বলেছিলাম যে শেখ হাসিনার সময় মিডিয়া বলেছিল যে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না। হ্যাঁ, তাতে কি তারেক রহমানের কোনো ক্ষতি হয়েছে? বাংলাদেশের প্রতিটা মানুষ যারা তারেক রহমানের বক্তব্য শুনতে চায় তারা তাদের মতো করে তারেক রহমানের বক্তব্য নিজ নিজ মোবাইলে শুনেছে, তাই না? আচ্ছা, এবং তারেক রহমান সাহেব পরবর্তীতে প্রধানমন্ত্রী হতেন। তো শেখ হাসিনার বক্তব্য যদি কেউ শুনতে চায়, আপনি বলেন, এই ইন্টারনেটের যুগে আপনি কাউকে আটকায় রাখতে পারবেন? তো এটা খামোখা, এটা যখন তারা করে তখন যেটা হয় যে আগের সরকারের আমলেও তারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, ভিন্ন মত দমন করে, এই অ্যালিগেশন গুলো আসছে। এই সরকারের আমলেও বিএনপি যে চেয়ে পড়ে তাদের ঘাড়ে এই অ্যালিগেশন গুলো নিচ্ছে যে তারা ভিন্ন মতে বিশ্বাস করে না, তারা দমন করতে চায়, মিডিয়াকে কন্ট্রোল করে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আরেকটা যেটা আমাকে প্রশ্ন করেছে, আমি ফাঁসি চাই না বা কি চাই, আমি বিচার চাই ভাই। আমি সবার সুস্থ ন্যায় বিচার চাই। এমন কি আমি জামাতে ইসলাম মানে আমি, অনেকে বলছে যে রুমি তো বিএনপি থেকে বের হয়ে হয়তো জামাতে গেলে সুযোগ সুবিধা কিছু বেশি পেত, সময় বেশি পেত, একটা অর্গানাইজ ফোর্স তার সঙ্গে থাকতো। আমি তখন বলেছিলাম যে যেখানে আদর্শের ন্যূনতম মিল নাই সেখানে কেবলমাত্র কিছু সুবিধার জন্য তো একটা দল যাওয়া কোনো অর্থ নাই। তো আমি কিন্তু সেই আদর্শিক ভাবে 180 ডিগ্রি মানে উল্টা থাকা সত্ত্বেও আমি কিন্তু বলেছিলাম, জামাতের যখন হিউম্যান রাইটস ভায়োলেট হয়েছিল আমি বলেছিলাম যে না, এই হিউম্যান রাইটস তাদেরকে দিতে হবে। আপনি ইভেন যখন আবরার হত্যাকাণ্ড হলো আমি বলেছিলাম যে ইউ ক্যানট গিভ আ ডগ আ ব্যাড নেম এন্ড কিল ইট। এই প্রিন্সিপাল আপনি চলতে পারেন না। আপনি একটা মানুষকে চেরি পিকিং এর মতো করে আপনি তাকে একটা তকমা দেবেন শিবির আর তারপর তাকে হত্যা করবেন, এটা চলতে পারে না। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমি জামাতের রাজনীতিকে সমর্থন করি। একইভাবে সেটা জামাত হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যেটাই হোক, যেখানে মানুষের নাগরিকের অধিকারের প্রশ্ন আসবে সেখানে আমি কথা বলবো। এটা আপনার ভালো লাগলেও বলবো, আপনার ভালো না লাগলেও বলবো।